যেহেতু এই সন্ধিটা অধিকাংশই হল বর্ণকে নিয়ে, বা হল কোথায় হল বর্ণের আগম হবে, হ্যাঁ, মানে হল বর্ণ ঘটিত হচ্ছে সন্ধি, এটা সেই জন্য একে বলা হচ্ছে হল সন্ধি। হল মানে ব্যঞ্জন বর্ণ। তা প্রথম সূত্র, স্তোহ চুনা চুহু, পদচ্ছেদ কি? স্তোহ, এটা হচ্ছে ষষ্ঠীর দ্বিবচন, অর্থ সকার তকারয়োহ, সকার ও তকারের চুনা, এটা হচ্ছে তৃতীয়ার এক বচন, মানে হচ্ছে চকারেন বা সকারেন চকারেন সহ চ সহ যোগে চুহু, সকার চকারৌ স্তহ, সকার ও চকার হবে। অর্থাৎ কি বলছে? অর্থাৎ সূত্রার্থ, সকার এবং সকার ও তকারের, সকার ও তকারের সঙ্গে যদি সকার ও চকারের যোগ থাকে, তাহলে সকার ও তকার পরিবর্তিত হয়ে ক্রমানুসারে সকার ও চকারে পরিণত হবে। সকার ও তকারের সঙ্গে যদি এটা দন্তস্থ হবে, সরি, সকার ও তকারের সঙ্গে যদি সকার ও চকারের যোগ থাকে, তাহলে সকার ও তকার পরিবর্তিত হয়ে ক্রমানুসারে সকার ও চকারে পরিণত হবে। মানে কি, বা এখানে তকার নয়, অ্যাকচুয়ালি তবর্গ, তবর্গের সঙ্গে যদি সকার এবং চ বর্গের, এটা চকার নয় চবর্গ, চ বর্গের যোগ থাকে, তাহলে সকার ও তবর্গ পরিবর্তিত হয়ে ক্রমানুসারে সকার ও চ বর্গে পরিণত হবে। যোগ বলতে কি? যোগ বলতে যদি মানে সকার ও তবর্গের পাশে অব্যবহিত পূর্বে বা পরে যদি সকার এবং চবর্গ থাকে, এটাকেই যোগ বলে। সকার ও তবর্গের অব্যবহিত পূর্বে বা পরে যদি সকার ও চবর্গ থাকে, মানে ধরো সকার পূর্বে আছে, অন্যদিকে তালব্যস্য পরে আছে, অথবা তালব্যস্য পূর্বে আছে, সকার পরে আছে, তবর্গ পূর্বে আছে, চবর্গ পরে আছে, অথবা চবর্গ পূর্বে আছে, তবর্গ পরে আছে, যেমন খুশি হতে পারে, অন্তত সকার এবং তবর্গ এর পাশে তালব্যস্য এবং চবর্গকে থাকতে হবে। কিরকম দেখো, মানে স ত থ দ ধ ন, এদের পাশে স চ ছ জ ঝ ইয়, মানে ভেবে দেখো
যদি কখনো সকারের পাশে তালব্যস্য থাকে, সকারের পাশে তালব্যস্য, তকারের পাশে চ, থকারের পাশে ছ, দকারের পাশে জ, বা ধকারের পাশে ঝ, বা নকারের পাশে ইয় থাকে, মানে এমন নয় যে সকারের পরে ইয় আছে এরকম হলে হবে না, কিন্তু সকারের পরে তালব্যস্যকে থাকতে হবে। তাহলে কি হবে, তাদের যে পাশেই থাকুক, দন্তস্য পূর্বে থাকতে পারে বা দন্তস্য পরে থাকতে পারে, তালব্যস্য পূর্বে থাকতে পারে, তালব্যস্য পরে থাকতে পারে, এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যে পাশেই থাকুক, তাহলে কিন্তু এই যে এই বর্ণগুলো পরিবর্তন হয়ে এই বর্ণে মানে এই বর্ণে রূপান্তরিত হবে, মানে দন্তস্বরা রূপান্তরিত হয়ে তালব্যস্য হবে, তটা রূপান্তরিত হয়ে চয়তে হবে, থটা রূপান্তরিত হয়ে ছ হবে, দটা রূপান্তরিত হয়ে বর্গীজ হবে। এই রকম পূর্বগুলো রূপান্তরিত হয়ে এইগুলোই পরিণত হবে। একটা উদাহরণ দিচ্ছি, দেখো, রামহ চিনতি, এটা হচ্ছে মানে রাম চয়ন করছে, সামথিং পুষ্প চয়ন করছে, রামহ চিনতি, রাম চয়ন করছে কি পুষ্প। এটা যখন আমি সন্ধি যখন প্রক্রিয়া শুরু করব না, তখন প্রক্রিয়াটা হবে এখান থেকে, মানে অ্যাকচুয়ালি ওই বিসর্গটা দন্তস্য থেকে শুরু হবে, রামশ্চিনতি, রামশ্চিনতি, ঠিক আছে। তাহলে বলো তো এখানে দন্তস্যটা পরিবর্তন হয়ে কোথায় কোথায় মানে কোনটা হবে, বা কোনটা পরিবর্তন হবে? দেখো দন্তস্বয়ের পরে দেখো চবর্গ আছে, দন্তস্বয়ের পরে দেখো চবর্গ আছে, হ্যাঁ কিনা? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তাহলে কোনটা পরিবর্তন হবে? মানে উপরের গুলো পরিবর্তন হয়ে নিচের গুলো হবে। দন্তস্য অথবা ত বর্গের পাশে যদি তালব্যস্য অথবা চ বর্গ থাকে, আবারও বলছি, দন্তস্য অথবা ত বর্গের পাশে যদি তালব্যস্য অথবা চ বর্গ থাকে, তাহলে দন্তস্য এবং ত বর্গীয় বর্ণগুলো পরিবর্তন হয়ে তালব্যস্য এবং চ বর্গ হয়ে যাবে ক্রমানুসারে। দন্তস্য এবং ত বর্গীয় বর্ণগুলো পরিবর্তন হয়ে তালব্যস্য অথবা চ বর্গীয় বর্ণে পরিণত হবে। দেখো, বোঝা গেল? তাহলে এখানে কোনটা পরিবর্তন হবে, কিসে হবে? বোঝা যায়নি উর্মিলা বা অয়ন্তিকে, বোঝা যায়নি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? বোঝা যায়নি, হ্যাঁ কি না? দন্তের শয়ের জায়গায় কি তালবস্য হবে? দন্তস্বয়ের জায়গায় তালবস্য হবে। দেখো, তোমরা হ্যাঁ যদি রেসপন্স না করো, তোমরা বুঝতে পারছো হ্যাঁ কিনা আমি কিন্তু বুঝতে পারছি না। অয়ন্তিকা, সাগরিকা, রিমা, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সাউন্ড গুলো মাঝে মাঝে কেটে যাচ্ছিল আপনার, আবার মাঝে মাঝে ঠিক হচ্ছে। হুম, আচ্ছা, ইয়ে বোঝা যাচ্ছে? মৌমিতা, সাগরিকা, মৌমিতা, সব বোঝা যাচ্ছে? মৌমিতা, সাগরিকা, হ্যাঁ স্যার। একবার রিপিট করুন না। আচ্ছা, দেখো কি বললাম, দন্তস্য এবং ত বর্গের পাশে যদি চ বর্গ অথবা তালবস্য থাকে, দন্তস্য অথবা ত বর্গের পাশে যদি তালব্যস্য অথবা চ বর্গ থাকে, তালব্যস্য অথবা চ বর্গ থাকে, তাহলে কি হবে? তাহলে এই দন্তস্য এবং তবর্গীয় বর্ণগুলো পরিবর্তন হয়ে তালব্যস্য অথবা চ বর্গীয় বর্ণে পরিণত হবে। দন্তস্য অথবা তবর্গীয় বর্ণগুলো পরিবর্তিত হয়ে তালব্যস্য অথবা চ বর্গীয় বর্ণে পরিণত হবে। তাহলে দেখো, এখানে দেখো, বললাম কি দন্তস্য অথবা ত বর্গের পাশে আমি কাকে পাবো? তালব্যস্য অথবা চ বর্গীয় বর্ণকে পাবো, তালব্যস্য অথবা চ বর্গীয় বর্ণকে পাবো। দেখো, দন্তস্য
এর পাশে আমি কাকে পেয়েছি? চবর্গীয় বর্ণকে পেয়েছি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। চিনতি ভাঙলে কি হবে? রামস চ ইনতি, চিনতি। দেখো দন্তস্বয়ের পাশে দেখো আমি চবর্গীয় বর্ণকে পেয়েছি, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ পরিবর্তন কোনগুলোর হবে? পরিবর্তন এইগুলোর হবে, মানে দন্তস্বটা তালবস্য হয়ে যাবে, তটা চ হয়ে যাবে, থটা ছ হয়ে যাবে, দটা জ হবে, ধটা ঝ হবে, নটা ইয় হবে। তাহলে এখানে কোনটা পরিবর্তন হবে দিয়ে কি হবে? এখানে কোনটা পরিবর্তন হয়ে দন্তেশ্বরের কি হবে? জায়গায় তালবস্য দন্তস্বরা হয়ে তালবস্য যাবে। হয়ে যাবে। হ্যাঁ রামস চিনতি যোগ করলে হবে রামস চিনতি, এরকম হবে রামস চিনতি। উদাহরণ 2 বুঝি। সৎ চিত, বলো কি হবে? কোনটা পরিবর্তন হয়ে কি হবে? দেখো এটা যে দন্তস্বটা পরিবর্তন হয়ে তালবস্যটা হবে। আরে এটা সৎ চিত, এটা তয়ের জায়গায় চ হবে, তয়ের জায়গায় চ হবে। সচ্চিত হবে, সচ্চিত। তয়ের জায়গায় চ। তয়ের জায়গায় চ হবে। দেখো তবর্গীয় বর্ণ এবং চবর্গীয় বর্ণ পাশাপাশি আছে, তাহলে পাশাপাশি থাকলে চেঞ্জ হবে কোনটা? তবর্গীয় বর্ণ চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে চকার হবে। তাহলে সৎ চিত যোগ করলে সচ্চিত, ঠিক আছে? সচ্চিত। এইরকম আছে একটা, যে উদাহরণটা হচ্ছে এইরকম, যে 3 সার্ঙ্গিন জয়, এরকম, বা জয়। দেখো এটা হচ্ছে নকারটা তবর্গীয় বর্ণ, নকারটা তবর্গীয় বর্ণ, আর জকারটা চবর্গীয় বর্ণ। তাহলে কোনটা পরিবর্তন হয়ে কি হবে বলো তো? নটা পরিবর্তনে ইয় হবে। ইয়েট, ইয়েস, একদম। সার্গিন, সার্গিন জয়, এটা যোগ করলে হবে সার্গিন জয়। এটা হলো, ঠিক আছে, সূত্র 2। যাক, বোঝাতে পেরেছি। পরবর্তী সূত্র হচ্ছে 7। 7 পদচ্ছেদ 7 ইতি পঞ্চমের একবচন। না, অর্থ কি? সূত্রার্থ যে 7 মানে হচ্ছে, দেখো সকারের পরে, সকারের পরে বিদ্যমান তবর্গের চুত্ত হবে না। সকারের পরে বিদ্যমান তবর্গ মানে ধরো তালবস্যয়ের পরে কোনো তবর্গীয় বর্ণ আছে, তাহলে সেই তবর্গীয় বর্ণটা চবর্গে পরিণত হবে না। চুত্ত মানে চবর্গীয় বর্ণে পরিণত হওয়া, চুত্ত মানে চবর্গীয় বর্ণ। একটু এক্সপ্লেন করি, যে যদি সকারের পরে তবর্গীয় বর্ণ থাকে, তাহলে সেই তবর্গীয় বর্ণটি কখনোই চবর্গে পরিণত হবে না, ঠিক আছে? যেমন উদাহরণ, প্রশ্ন, প্রশ্ন। কোনটার কি প্রাপ্তি ছিল বলো তো আগে শুনি? কোনটার কি প্রাপ্তি ছিল? কোনটার পরিবর্তন হওয়ার কথা ছিল এবং পরিবর্তন হয়ে কি হওয়ার কথা ছিল?
হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কোনটার পরিবর্তন হওয়ার কথা ছিল, কি হওয়ার কথা ছিল? যদি সকারের পরে ত বর্গীয় বর্ণ থাকে তাহলে ত বর্গীয় বর্ণটা কখনো চ বর্গে পরিবর্তন হবে না। হ্যাঁ, আমি ওটা বলতে চাইছি না, আমি বলছি এখানে কোনটার পরিবর্তন হওয়ার কথা, মানে আমি যদি এখানে স্তোশ্চুনাশ্চু প্রয়োগ করি, স্তোহশ্চুনাশ্চু, আমাদের তালিবর্ষের এটা না, এটা নয়ের পরিবর্তন হওয়ার কথা ছিল হ্যাঁ, নয়ের তাহলে। পরিবর্তন হয়ে কি হওয়ার কথা ছিল? ইয়। ইয়, মানে প্রস ইয়, এইরকম হওয়ার কথা ছিল, তাই না? প্রশ্ন, কিন্তু হ্যাঁ। এখানে ইয়টা হবে না, মানে ইয়কারটা যাতে না হয় সেই জন্য বাধা দিল কে? সাত। এই সূত্রটি বাধা দিচ্ছে এখানে, দিয়ে মানে তাহলে যেমন আছে তেমন থাকবে প্রশ্ন। তার মানে ভেবে দেখো, যদি সাত এই সূত্রটা না থাকতো তাহলে কিন্তু প্রশ্ন এই পদটা হতোই না। যদি ধরো সাত এই সূত্রটা না থাকতো তাহলে তো ইয়কার হয়ে যেত ওখানে, তাহলে ইয়কার হয়ে গেলে তাহলে প্রশ্ন এই পদটা হতো না, তাই না? আর একটা উদাহরণ আছে, বিষ্ণ, উদাহরণ 1, আর এদিকে উদাহরণ 2। বিষ্ণ, এখানেও নকারের স্থানে ইয়কারের প্রাপ্তি ছিল, কিন্তু সাত ত্রুটি বাধা দেওয়ায় তা হবে না। দেন বিষ্ণু এই রকম রূপটি হবে, ঠিক আছে? বিষ্ণু। পরবর্তী সূত্র দেখো, স্টুনাস্টুহু, স্টুনাস্টুহু, ওই ঠিক আগের সূত্রটার মতো। সকার ও ত বর্গের সঙ্গে যদি সকার ও ট বর্গের যোগ থাকে তাহলে সকার ও ত বর্গ পরিবর্তিত হয়ে সকার ও ট বর্গে পরিণত হবে। মানে আগে ছিল, এটা ছিল তালবস্যকার আর এটা ছিল ট বর্গ, এটা এখানে হয়ে গেছে মূর্ধন্যস্য এবং ট বর্গ, শুধু এটা চেঞ্জ হয়েছে, আগেরটা কিন্তু একই আছে। যোগ বলতে একই, পাশাপাশি থাকা। সকার ও ত বর্গের সঙ্গে যদি সকার এবং ট বর্গের যোগ থাকে তাহলে সকার ও ত বর্গ পরিবর্তিত হয়ে সকার ও ট বর্গে পরিণত হবে। উদাহরণ কি? ধরে বলা হলো রামঃ ষষ্ঠঃ, উদাহরণের এক বা উদাহরণ এক, ঠিক আছে? রামঃ ষষ্ঠঃ। আচ্ছা, এখানে রামঃ ষষ্ঠঃ, এখানে এখানে তাহলে প্রক্রিয়া শুরু হবে রামস ষষ্ঠঃ এখান থেকে। দেখো, সকার ও ত বর্গের সঙ্গে যদি সকার এবং ট বর্গের যোগ থাকে, এখানে কার যোগ আছে? এখানে কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের যোগ আছে? এখানে এখানে কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের যোগ আছে?
এখানে কোন বর্ণের সঙ্গে কোন বর্ণের যোগ আছে? দন্তস্ব এবং মূর্ধন্যস্বয়ের সকার। সকার মানে দুই হ্যাঁ, সকারের যোগ আছে। দন্তস্বয়ের সঙ্গে মূর্ধন্যস্বয়ের যোগ আছে, তাহলে কোনটা পরিবর্তন হয়ে কিসে কোনে কার পরিবর্তন হয়ে কিসে পরিণত হবে? কার পরিবর্তন হয়ে কিসে পরিণত হবে? দন্তস্বটা পরিবর্তন হবে। দেখ, কোন বর্ণ হবে দন্তস্বয়ের স্থানে? দন্তস্বয়ের স্থানে কোন বর্ণ হবে? স, ত, থ, দ, ধ, ন। স, ট, ঠ। স্যার স্ক্রিনটা অফ হয়ে গেল। ওই হচ্ছে তো। আছে তো? না, আমার অফ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না। এই বর্ণে পরিণত হবে, দেখো, মানে সকারটা হবে মূর্ধন্য স, তকারটা হবে ট, থটা হবে ঠ, দটা হবে ড, ধটা ঢ, দন্তটা মূর্ধন্য। তাহলে কোনটা এখানে কি, কোন বর্ণ পরিবর্তন হয়ে? দন্তেশ দন্তেশ্বরের জায়গায় মূর্ধন্য স হবে। হ্যাঁ, তাহলে রামষষ্ঠ এটা হবে রামষষ্ঠ। ঠিক আছে, উদাহরণ টিক টু কি আছে? রামঃ টিকাতে, একই রকম রামষ্টিকাতে। দেখো এখানেও ওই দন্তস্ব, এটা হচ্ছে পূর্ববর্ণ, তার সঙ্গে ট বর্গের যোগ আছে, তাহলে কোনটা পরিবর্তন হয়ে কি হবে? কোনটা পরিবর্তন হয়ে কি হবে? দন্তস্বটা পরিবর্তন হয়ে দন্তেশ্বরের জায়গায় মূর্ধন্য স হবে। রামষ্টিকাতে, দন্তস্বয়ের জায়গায় মূর্ধন্যস্ব হয়ে গেল, রামষ্টিকাতে হয়ে গেল। এইগুলো হচ্ছে উদাহরণ। এখনো আছে উদাহরণ, যে এরকম যদি বলা হয় যে 3 বা তৎটিকা। দেখো তৎটিকা কি হবে? তৎটিকা, দেখো তক তয়ের জায়গায় ট হবে। তয়ের জায়গায় ট হবে, তাহলে হ্যাঁ, তৎটিকা। এই হচ্ছে উদাহরণগুলো, ঠিক আছে। পরবর্তী সূত্র ন পদান্ত টোর নাম লাগবে না, এটা তোহসি। তোহসি, তোহসি কি বলছে? পদচ্ছেদ তোহ ষষ্ঠীর একবচন নাকি পঞ্চমীর একবচন? তবর্গের পরে পঞ্চমী হবে। তোহসি ষষ্ঠীর একবচন 6-1। আর সি সপ্তমীর একবচন, সি সপ্তমীর একবচন, ঠিক আছে। তোহসি। অর্থ কি না, সূত্রার্থ হচ্ছে যে এরকম, সকার তবর্গের পরে যদি বা এইরকম সকার যদি পরে থাকে, তাহলে তবর্গের চুত্ত হবে না, টুত্ত, স্টুত্ত হবে না। স্টুত্ত মানে মানে তবর্গীয় বর্ণগুলো ট বর্গে পরিণত হবে না, সকার যদি পরে থাকে। যদি সকার পরে থাকে তাহলে তবর্গীয় বর্ণগুলো ট বর্গে পরিণত হবে না। দেখো উদাহরণ দিলেই বুঝতে পারবে কিরকম হচ্ছে। উদাহরণ সন ষষ্ঠঃ, সন ষষ্ঠঃ।
দেখো এখানে এই যে দন্তন্যটা কোন কোন বর্গীয় বর্ণ? দন্তন্যটা দন্তন্য কোন বর্গীয় বর্ণ? দন্তন্য কোন বর্গীয় বর্ণ? একটা কথাকে কতবার জিজ্ঞাসা করতে হচ্ছে? এইটা কি মানে তোমরা 1-2 পড়ো নাকি? একটা এই দন্তন্য কোন বর্ণ বলতে পারছো না? দন্তন্য কোন বর্গীয় বর্ণ? তবর্গীয় 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 বর্ণ। আর কবার জিজ্ঞেস করবো? আরো 5বার জিজ্ঞেস করবো? প্রত্যেকবার যদি 5বার জিজ্ঞেস করতে আমার তো অটোমেটিক 20 মিনিট চলে গেল। তাহলে দন্তন্য হচ্ছে তবর্গীয় বর্ণ। এবং দেখো তাহলে তবর্গীয় বর্ণের পরে মূর্ধন্যস্ব আছে। তবর্গীয় বর্ণের পরে মূর্ধন্যস্ব আছে, তাহলে কি প্রাপ্তি ছিল এখানে? কি প্রাপ্তি ছিল বলো তো? মানে কি কাজ হওয়ার কথা ছিল? এখানে যদি আমি টুনাস্টুহু লাগাই তাহলে কি কাজ হওয়ার কথা এখানে? ইয়া হুম? নয়ের জায়গায় ইঙ লাগানোর কথা ছিল। নয়ের টোনাস্টু জায়গায় ইয় লাগানো হয়ে যেত। ইয় হওয়ার কথা? না। ইয় হওয়ার কথা না। টোস্ট টোনাস্টু লাগানো স্যার। হুম, না, মূর্ধন্য হয়ে যেত না, মূর্ধন্য হবে। মূর্ধন্য হওয়ার মূর্ধন্য কথা। হয়ে যেত তো। হুম। হ্যাঁ, টুনাস্টুতে মূর্ধন্য হবে। তাহলে এই সূত্র দিয়ে আহ, নকারের স্থানে হওয়ার কথা, কিন্তু এখানে এখানে মূর্ধন্য হবে না। সন ষষ্ঠ এই পরিস্থিতিতে লাগবে কি তোহ সি। কেন? কারণ সি পরে আছে, মূর্ধন্যস্ব পরে আছে, সকার যদি পরে থাকে, সকার পরে আছে, তা তবর্গের স্থানে স্টুত্ব হবে না। মানে তবর্গীয় বর্ণটা টবর্গে পরিণত হবে না, মানে যেটা আছে সেটাই থেকে যাবে। দিয়ে সন ষষ্ঠ এরকমই হবে। অন্যথা এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল, এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল, তাই তো? হ্যাঁ। একটা উদাহরণ দিয়েছি দেখো, উদাহরণ 2। মহান সানডে বা সানডে, এখানে কি প্রাপ্তি ছিল? কোন বর্ণের স্থানে কি প্রাপ্তি ছিল বলো? দন্তের নয় স্থানে মূর্ধন্য। দন্তন্য স্থানে মূর্ধন্য, তাহলে প্রাপ্তি ছিল স্টুনাস্টু দিয়ে। কিন্তু তোহসি সূত্র দ্বারা বাধিত হওয়ায় এখানে হবে না, দিয়ে মহান সন্ডে এইরূপ পদই থেকে যাবে। ঠিক আছে, সূত্র। পরবর্তী সূত্র ঝলাম যশ অন্তে। ঝলাম যশ অন্তে। ঝলাম ষষ্ঠীর বহুবচন। যশঃ প্রথমার বহুবচন। অন্তে
সপ্তমীর একবচন নেবি। ঝলম যশ অন্তে সপ্তমীর একবচনই হবে। সপ্তমীর একবচন। ঝল বলতে কি? ঝল ইজ ইকুয়াল টু ঝভাই ঘটাধস জবগডদস। আচ্ছা ঝল, ঝল মানে হচ্ছে যে পুরো অচ, মানে বর্গের বর্গের 4 3 2 1 এবং স স স হ, এই বর্ণগুলি হলো ঝল। এই বর্ণগুলি হলো ঝল, ঠিক আছে? কেন না ঝভই থেকে শুরু হচ্ছে, ঝভই ঝভই ঘটাধস জবগডদস খফ চরদ চরদব কপাই সসর হল। বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয় বর্ণ, চতুর্থ বর্ণ, আর পঞ্চম বর্ণটা বাদ চলে যাবে, পঞ্চম বর্ণ এখানে আসবে না। আর যশ বলতে কি? যশ বলতে বর্গের তৃতীয় বর্ণ। সূত্রার্থ হচ্ছে যে কোনো পদের অন্তে যদি ঝল বর্ণ থাকে তাহলে তার স্থানে যশ আদেশ হবে। কি বললাম? পদের অন্তে বিদ্যমানে যে ঝল, সেই ঝল বর্ণের স্থানে কি হবে? যশ হবে, যশ। দেখো যশ আদেশ হবে। ধরো বাক ঈশ, এরকম বলা হলো বাক ঈশ। ভেবে দেখো এই যে ককারটা, বাকের পরে যে ককারটা, এই ককারটা কি ঝল হ্যাঁ কি না? ভেবে দেখো ঝল। ঝল কোনগুলো? ঝল কোনগুলো? বর্গের 1 2 3 4। বর্গের 1 2 3 4 হচ্ছে তাহলে 1, এটা ঝল, ককারটা ঝল। তাহলে পদান্তে বিদ্যমান ঝল সেটা কি হবে? পদান্তে বিদ্যমান ঝল বর্ণের স্থানে কি হবে? যশ আদেশ হবে। যশ, যশ বলতে কি কি বর্ণ, মানে কোন বর্ণগুলো যশ? বর্ণের তৃতীয় বর্ণগুলো। তৃতীয় বর্ণ বলেছে যে যশ আদেশ হবে। তাহলে যশ বর্ণ আছে আমার জ ব গ ড দ, এইগুলো যশ বর্ণ। তাহলে এদের মধ্যে আমি কোনটাকে নেব? মানে আমি পদান্তে মানে ককারের স্থানে আমি একটা বর্ণকে বসাবো, জব গড দ, এর মধ্যে একটা বর্ণকে বসাবো। দেখো কি বলেছে, কোনো পদের অন্তে যদি ঝল বর্ণ থাকে তাহলে তার স্থানে যশ আদেশ হবে। কোনো পদ মানে বাক একটা পদ, সেই বাক এই পদের স্থানে পদের অন্তে বিদ্যমান ঝল মানে ককার, পদের অন্তে বিদ্যমান ঝল মানে ককার, সেই ককারের স্থানে কি হবে? যশ আদেশ হবে। অকারের স্থানে কি হবে? যশ আদেশ হবে, যশ। বাক একটা পদ, সেই পদের অন্তে বিদ্যমান ঝল মানে ককারটা, তার স্থানে যশ হবে। যশ বলতে কি কি? জব গড দ। তাহলে এই যে 5টা আছে এর মধ্যে কাকে নেব আমি? ককারের স্থানে বসাবো, কাকে নেব? কয়ের স্থানে গয়ের আদেশ হবে, গকার। কয়ের স্থানে গকারে আদেশ হবে। তাহলে বাক ঈশ, দে বাগীশ, এরকম হলো। এইরকম সর্বত্রই হয়। ধরে বললাম
উদাহরণ 2, জগৎ ইদম, কি হবে এটা করলে? কোনটা পরিবর্তন হয়ে কি হবে? তটা পরিবর্তন হবে। কোনটা বলো? তটা দিয়ে কি হবে? দ জগৎ ইদম, এইরকম সর্বত্রই হবে, ঠিক আছে? পরবর্তী সূত্র কি আছে? ইয়ারো অনুনাসিকে অনুনাসিকো বা, ইয়ারো নুনাসিকে নুনা ইয়ারো নুনাসিকে নুনাসিকো বা, এরা সূত্র। ইয়ারো নুনাসিকে নুনাসিকো বা, ইয়ারহ 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 এটা হচ্ছে তোমার ষষ্ঠী একবচন 6-1। অনুনাসিকে সপ্তমী একবচন। অনুনাসিকঃ প্রথম একবচন। বা এটা হচ্ছে অব্যয়। ইয়ারহ অনুনাসিকে অনুনাসিকঃ, এর অর্থ হচ্ছে জ্বর বলতে কি? জ্বর বলতে হয় হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জন হচ্ছে জ্বর। হকার বাদ দিয়ে সমস্ত ব্যঞ্জনই হলো জ্বর, ঠিক আছে? তাহলে বলছি দেখো যে সূত্রার্থ, অনুনাসিক বর্ণ যদি পরে থাকে তাহলে পদান্তে বিদ্যমান ইয়র প্রত্যাহারস্থ বর্ণের স্থানে বিকল্পে অনুনাসিক বর্ণের আদেশ হবে। কি বললাম? অনুনাসিক বর্ণ যদি পরে থাকে, অনুনাসিক বর্ণ কোনগুলো? ইয়ম ওয়ানানম, মানে বর্গের যে পঞ্চম বর্ণ সেইগুলো অনুনাসিক বর্ণ, তার সঙ্গে অনুস্বর আছে, এইগুলো অনুনাসিক বর্ণ। তা অনুনাসিক বর্ণ যদি পরে থাকে তাহলে পদের অন্তে বিদ্যমান, তাহলে পদান্তে বিদ্যমান জ্বর প্রত্যাহারস্থ বর্ণের, জ্বর প্রত্যাহারস্থ বর্ণ তার স্থানে তাহলে কি বললাম? তাহলে পদান্তে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ সেই বর্ণের বিকল্পে অনুনাসিক হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, এতৎ মুরারি, এতৎ মুরারি। দেখো এই যে তকারটা, এই তকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কি না? ইমিডিয়েট বলো।
তকারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ হ্যাঁ কি না? জ্বর প্রত্যাহারস্থ বর্ণ। হ্যাঁ হ্যাঁ এবং মুরারির যে মকারটা ওটা অনুনাসিক বর্ণ হ্যাঁ কি না? হ্যাঁ অনুনাসিক বর্ণ। তাহলে কি হলো যে অনুনাসিক বর্ণ, তার মানে পদান্তে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ তারপরে অনুনাসিক বর্ণ আছে, তাহলে অসুবিধা নেই। কি হবে না, তাহলে জ্বর প্রত্যাহারস্থ বর্ণের স্থানে, জ্বর প্রত্যাহারস্থ বর্ণ কোনটা এখানে? তকারটা। জ্বর প্রত্যাহারস্থ বর্ণ তকারটা, হ্যাঁ তার স্থানে কি হবে? বিকল্পে অনুনাসিক আদেশ হবে। বিকল্পে অনুনাসিক আদেশ হবে। তা অনুনাসিক বর্ণ কোনগুলো? বর্গের পঞ্চম ম, বর্ণ ইয়, প্লাস অনুস্বার। ন, ন, ম। তাহলে এই যে তকারের স্থানে বলছে একটা অনুনাসিক বর্ণের আদেশ করব, তা কোনটাকে নেব এখানে? তকারের স্থানে আমি একটা অনুনাসিক বর্ণের আদেশ করব, কোনটাকে নেব? দন্তন্য। কেন দন্তন্য নেব বলো তো? ত বর্গে ওটাই 5 নম্বর বর্ণ, তাই। তাই দেখো যে কোনটা পরিবর্তন হবে না, বলছে অনুনাসিক বর্ণ যদি পরে থাকে, তা ম কারটা অনুনাসিক বর্ণ পরে আছে, তাহলে পদান্তে বিদ্যমান যে জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, পদান্তে বিদ্যমান ত কারটা জ্বর প্রত্যাহারস্থ বর্ণ, সেই বর্ণের স্থানে বিকল্পে অনুনাসিক বর্ণের আদেশ হবে। বিকল্পে অনুনাসিক বর্ণের আদেশ হবে। তো এখানে এ ত আর দন্তন্য। তকারটা হচ্ছে, দেখো আবারও বলছি, আগেও বলেছি হয়তো, যদি কোনো স্থানের স্থানে কোনো কিছু আদেশ হয়, যখন আদেশ হবে না, কাকে আদেশ নেব, কাকে আদেশ রূপে নেব, তখন চট করে যে বসে আছে মানে স্থানী, তার উচ্চারণ স্থানটা দেখে নেবে। তার উচ্চারণ স্থান দেখে, তকারের উচ্চারণ স্থান দন্ত, লিরতুল অসানাম দন্তাহা, তকারের উচ্চারণ স্থান দন্ত, আর তার সঙ্গে মিলকার আছে ঠিক আছে। তাহলে তকারের উচ্চারণ স্থান দন্ত, আর ওই যে 5টা আদেশ, 5টে 6টা আদেশ, ইয়ম ওননম, এদের মধ্যে কোনটা দন্তস্থানীয়? ইয়ম ওননম এদের মধ্যে কোনটা দন্তস্থানীয়? কোনটা বলো তো? দন্তন্যটা। কারণ দন্তন্যের উচ্চারণ দন্তে হয়। তাই দেখো এই যে তটা পরিবর্তন হয়ে এখানে অনুনাসিক হয়ে গেল, তটা পরিবর্তন হয়ে দন্তন্য হয়ে গেল। তাহলে কি বললাম না, জ্বর প্রত্যাহারস্থ অনুনাসিক বর্ণ যদি পরে থাকে, হ্যাঁ অনুনাসিক বর্ণ পরে আছে, তাহলে পদান্তে বিদ্যমান জ্বর, পদের অন্তে মানে নকার, সে এই তকার, পদান্তে বিদ্যমান তকার তাহলে কি বললাম না, তকারটা হচ্ছে জ্বর এবং পদান্ত, সেই তকারটা পরিবর্তন হয়ে হয়ে গেল নকারে, কারণ অনুনাসিক বলেছে, দিয়ে নকার হলেও এতন মুরারি হলো। আচ্ছা এটা বোঝা গেছে? মোটামুটি বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ দেখো পরবর্তী সূত্র, এটা এটা আরেকটা সূত্র উদাহরণ দিলে হতো। চলো পরবর্তী সূত্রে যাই। পরবর্তী সূত্র তোরলি।
তরলি। লকার যদি পরে থাকে তাহলে ত বর্গের লকার যদি পরে থাকে তাহলে ত বর্গের বা ত বর্গের পরে যদি লকার থাকে, ত বর্গের পরে যদি লকার থাকে তাহলে ত বর্গের স্থানে বিকল্পে আদেশ হবে। কি বললাম না, ত বর্গের পরে যদি লকার থাকে তাহলে ত বর্গের স্থানে দুবার হয়ে গেছে ওটা। তাহলে ত বর্গের স্থানে বিকল্পে অনুনাসিক বর্ণে আদেশ হবে, ত বর্গের স্থানে হবে। ঠিক আছে, ভুল বললাম, এটা হবে পরসবর্ণ, বিকল্পে পরসবর্ণ। পরসবর্ণ ত বর্গের পরে যদি কি থাকে, লকার থাকে, ত বর্গের পরে যদি লকার থাকে তাহলে পরসবর্ণের আদেশ হবে, পরসবর্ণ। দেখো তৎ লয়, তৎলয় কি হবে, তো দেখো কি বললাম যে ত বর্গের পরে লকার আছে, লকার থাকতে হবে। দেখো তো আছে ত বর্গের পরে লকার, ত বর্গের পরে লকার আছে। আছে তাই তো। তাহলে ত বর্গের স্থানে বিকল্পে পরসবর্ণের আদেশ হবে, পরসবর্ণ বর্ণের আদেশ হবে ত বর্গের স্থানে। ত বর্গ বলতে অন্তিম তকারটা, তার স্থানে কি আদেশ হবে, তার স্থানে একটা বর্ণের আদেশ হবে। ওই তার স্থানে একটা বর্ণের আদেশ হবে, মানে ওই তকারের স্থানে একটা বর্ণের আদেশ হবে। কিরকম বর্ণ, পরবর্তী বর্ণের সবর্ণ। পরবর্তী বর্ণ বলতে কোনটা, লকার। পরবর্তী বর্ণ বলতে লকার, তার সবর্ণ। লকারের সবর্ণ লকার নিজেই হবে, আরও অন্যান্য হবে, কিন্তু মোস্ট মানে সব থেকে বেশি সবর্ণ হচ্ছে লকার। তাহলে এখানে কি হলো, তৎ তল্লয় এরকম হবে, তল্লয় এইরকম হয়ে যাবে। ঠিক আছে না, কেন কি বললাম যে ত বর্গের পরে যদি লকার থাকে, হ্যাঁ ত বর্গীয় বর্ণ, তারপরে লকার আছে, তাহলে ত বর্গের স্থানে পরবর্তী বর্ণের সবর্ণ হবে। ত বর্গের স্থানে একটা বর্ণকে আমি আদেশ করব, ভালো করে বোঝো। এই ত বর্গীয় বর্ণের স্থানে আমি একটা বর্ণকে আদেশ করব না, কীরকম বর্ণ আদেশ হবে, যে বর্ণটা আমি আদেশ করব সেই বর্ণটা কীরকম হবে না, পরবর্তী যে বর্ণ মানে লকার তার সবর্ণ হবে। এই তকারের স্থানে আমি একটা বর্ণের আদেশ করব, যে বর্ণটা হবে পরবর্তী বর্ণের সবর্ণ। পরবর্তী বর্ণ লকার, তার সবর্ণ, মানে লকারের সবর্ণ লকারই হবে, মোস্ট সবর্ণ লকার হবে। তাহলে লকারের সবর্ণ লকার,
সেই লকারটা কোথায় বসলো? এই তকারের স্থানে বসলো। ঠিক আছে, পরবর্তী উদাহরণ 1, উদাহরণ 2, বিদ্বান লিখতি। বলো তো কি হবে এখানে, তোমরা বলো কি হবে? কি হবে এখানে? বিদ্বান লিখতি এখানে, হ্যাঁ নকারের স্থানে নকারের স্থানে লকারের সবর্ণ। হ্যাঁ, তাহলে বিদ্বান বিদ্বান এখানে কি হবে? লকারের স্থানে কি করব? নকারের স্থানে কি করব? লকার লকার করব, হবে। তাই তো। হ্যাঁ আর এখানে লিখতি থাকলো। ভেবে দেখো, এই যে নকারটা অনুনাসিক হ্যাঁ কিনা, এই নকারটা হ্যাঁ অনুনাসিক বর্ণ হ্যাঁ কিনা, তাই হ্যাঁ এর স্থানে যেটা আদেশ করব লকারটা, তাকেও আমি অনুনাসিক করে আদেশ করব। কি বললাম, বোঝা গেল? আর একবার একটু বলে দিন। হুম, মানে যেহেতু আমার স্থানীয় নকার, সেই নকারটা অনুনাসিক বর্ণ, তাই যাকে আদেশ করব সেটা তো হবে পরবর্তী বর্ণ মানে লকার, তার সবর্ণ। ভেবে দেখো, নকারের স্থানে একটা বর্ণ আদেশ হবে, সেই বর্ণটা কি হবে? পরবর্তী যে বর্ণ মানে লকার, তার সবর্ণ মানে লকারই হবে। কিন্তু যে লকারটা আসবে সেটা কার স্থানে বসছে বলো তো? এই লকারটা কার স্থানে বসছে? দন্ত নয় স্থানে। দন্তের দন্তন্বয়ের নয় স্থানে। স্থানে। দন্তন্যটা কি? দন্তন্যটা কিরকম বর্ণ? দন্তন্যটা হচ্ছে অনুনাসিক বর্ণ। অনুনাসিক বর্ণ। অনুনাসিক। তাই যাকে আমি আদেশ করব তাকেও অনুনাসিক করেই আদেশ করব। যাকে আমি আদেশ করব তাকেও অনুনাসিক করেই আদেশ করব। কি বললাম, বোঝা গেল হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তাই বিদ্বান লিখতি এটা হবে, বিদ্বাং লিখতি, বিদ্বান লিখতি এরকম হবে, বিদ্বান লিখতি। পরবর্তী সূত্র, ঝড়ো ঝরি সবর্ণে। আচ্ছা, চলবে তো নাকি? ঝরহ এটা হচ্ছে ষষ্ঠীর বহুবচন, না ষষ্ঠী একবচন, সরি। ঝরি সপ্তমীর একবচন, সবর্ণে সপ্তমীর একবচন। ঝড় বলতে কি? ঝড় বলতে ঝড় হচ্ছে বর্গের 1 2 3 4 এবং স স স, আর কেউ নয়। ঝড় বর্গের 1 2 3 4 ঝড়, আর স স স। সূত্রার্থ হচ্ছে যেই রকম হল
হল বর্ণের পরে ঝড় প্রত্যাহারস্থ বর্ণের লোপ হবে। পরে যদি সবর্ণ ঝড় প্রত্যাহারস্থ বর্ণ থাকে। হল বর্ণের পরে ঝড় প্রত্যাহারস্থ বর্ণের লোপ হবে। তার উপরে যদি সবর্ণ ঝড় প্রত্যাহারস্থ বর্ণ থাকে, তারও পরে যদি সবর্ণ ঝড় প্রত্যাহারস্থ বর্ণ থাকে। দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। উদাহরণ কি আছে? ধরো এরকম বলা হচ্ছে, একটা উদাহরণ আছে এরকম যে এর হচ্ছে যে কৃষ্ণার্ধী। উদাহরণটা এরকম কৃষ্ণার্ধী, কৃষ্ণস্য ঋদ্ধি ইতি কৃষ্ণার্ধী। কৃষ্ণ ঋদ্ধি, এখানে বলো তো কোন সন্ধি হবে? অকারের পরে অচ আছে, কোন সন্ধি হবে এখানে? অকারের পরে যদি অচ থাকে, অবর্ণাৎ অচি পরে পুরুপরয়ঃ কি হবে? করিয়েছি, অকারের পরে অচ থাকলে কি হয়? গুণ হয় না? অকারের পরে অচ থাকলে কি হয়? গুণ হয় না? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? যেমন নরযুক্ত ইন্দ্র কি হয়? নরেন্দ্র। দেখো দেখো এই যে অকার, তারপরে ইকার আছে না, তাহলে গুণ হয়ে কি হয়েছে? নরেন্দ্র হয়ে গেছে। তেমনি কৃষ্ণযুক্ত ঋদ্ধি, এখানে কৃষ্ণযুক্ত ঋদ্ধি, এখানে দেখো অকার আছে এবং অকারের পরে রিকার আছে, মানে অচ আছে, তাহলে এদের মধ্যে গুণ প্রাপ্তি হবে। ঠিক আছে, যে গুণ প্রাপ্তি হয়ে কি হলো? এটা উদাহরণটা করিয়েছে, কিন্তু দিয়ে যোগ করলে হবে কৃষ্ণার্ধী। এটা হলো, ঠিক আছে, কৃষ্ণার্ধী হলো। এখানে ভাঙবো এটাকে, ক রি স ন অ র দ ধ ই, এটা হচ্ছে ভাঙলে হবে, কৃষ্ণার্ধীকে ভাঙলে হবে এটা। কৃষ্ণার্ধীকে ভাঙলে হবে এটা, ক রি স ণ অ র দ ধ ই। এখানে তুমি এই সূত্রটা প্রয়োগ করো, ঝড় ঝরি
দেখো এটা একটা হল, রকারটা হল হ্যাঁ কি না? হ্যাঁ রকারটা হল। হ্যাঁ তাহলে হ্যাঁ হলের পরে ঝল বলতে কোনটা? দেখো দকারটা দেখো ঝল, হ্যাঁ কি না? হ্যাঁ ঝল বলতে কি? ঝল বলতে বর্গের 1 2 3 4 স স স, সরি ঝড় ঝড়, ঝল নাই ঝড়, ঝড়। ঝড়, ঝড় বলতে কি? কি ঝড় বলতে বললাম বর্গের 1 2 3 4 প্লাস স স স। তাহলে এই দকারটা ঝড়ের মধ্যে পড়ছে হ্যাঁ কি না? দকারটা হ্যাঁ ঝড়ের মধ্যে পড়ছে। এবং দেখো ঝকার, ধকারটাও দেখো ঝড়, ধকারটা এটাও দেখো ঝড়, ধকারটাও ঝড়। কি বোঝা গেল হ্যাঁ কি না? ধকারটা ঝড় হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে ভেবে দেখো যে ঝড় হচ্ছে বর্গের 1 2 3 4, সেই দৃষ্টিকোণ থেকে দকারটা হচ্ছে 3 মানে ঝড়, ধকারটা হচ্ছে 4 মানে ঝড়। তাহলে বলছে হলের পরে ঝড়ের লোপ হবে। এই ঝড়ের লোপ হবে কখন হবে? পরে যদি ঝড় থাকে, পরে যদি ঝড় থাকে এবং তারা যদি সবর্ণ হয় পরস্পর। হ্যাঁ, দকার এবং ধকার পরস্পর সবর্ণ, এখানে কোনো বাধা নেই। দ এবং ধ পরস্পর সবর্ণ, কোনো বাধা নেই। তাহলে দেখো রয়ে রটা হচ্ছে হল, সেই হলের পরে দ হচ্ছে ঝড়, তার লোপ হবে। কেন হবে? পরে ঝড় প্রত্যারস্থ বর্ণ আছে যেটা কিনা তার সবর্ণ। তাহলে এখানে ঝড়ো ঝড়ি সবর্ণ দিয়ে দকারের লোপ হয়ে যাবে, দিয়ে কৃষ্ণ ধি এটা থাকবে, কৃষ্ণ অর্ধি এই রূপটা থাকবে, বাকিগুলো সব লোপ হয়ে যাবে। এবং এটা দেখো বিকল্পের সূত্রটা, এটা হচ্ছে লোপ, এটা হচ্ছে লোপ পক্ষে, মানে এটা হচ্ছে বিকল্পে, মানে এক পক্ষে লোপটা হবে, এক পক্ষে হবে না। লোপা ভাব পক্ষেতু কৃষ্ণ অর্ধি এটাই থাকবে। লোপ পক্ষে কৃষ্ণ অর্ধি কেবলমাত্র ধকার, আর লোপের অভাব পক্ষে কৃষ্ণ অর্ধি সেটা হচ্ছে দকার এবং ধকার দুটোই হবে। খরিচ, খরিচ কি বলছে? খরিচ সপ্তমীর এক বচন, চ হচ্ছে অব্যয়পদ। খরি সপ্তমীর এক বচন, চ হলো অব্যয়পদ, ঠিক আছে? তাই খরিচ। কি বলছে খরিচ? খর কি? খর হচ্ছে খফ খফ ছঠ থ চট তব, খফ ছঠ থ চট তব কপাই। আচ্ছা, বর্গের 1 এবং 2 এবং স স স হচ্ছে খর। বর্গের 1 2 স স স। খর প্রত্যাহারস্থ বর্ণ যদি, খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে, তাহলে
ঝল প্রত্যাহারস্থ বর্ণের চর হবে। কি বললাম? খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে, খর প্রত্যাহারস্থ বর্ণকে পরে থাকতে হবে, তাহলে ঝল প্রত্যাহারস্থ বর্ণের চর হবে। মানে পদান্তে বিদ্যমান যে ঝল প্রত্যাহারস্থ বর্ণ তার চর হবে। উদাহরণ কি আছে? স্যার চর মানে? আচ্ছা বলছি, ঠিক চর বর্ণে খ ফ ছ ঠ ত চ মানে বর্গের প্রথম প্লাস স স স। চর বলতে কোথা থেকে হচ্ছে দেখো, খ ফ ছ ঠ থ চ ট ত ব ক প স স স র। তাহলে চর বলতে এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এইটা যে চর, তাহলে মাঝের গুলো পড়ছে চ ট ত ব, চ ট ত ক প, মানে বর্গের প্রথম বর্ণগুলো আর স স স। তাহলে খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে তাহলে ঝল প্রত্যাহারস্থ বর্ণের চর আদেশ হবে। উদাহরণকে দিচ্ছে দেখো, ঝল প্রত্যাহারস্থ বর্ণের চর হবে। ঝল প্রত্যাহারস্থ বর্ণ একটু এরকম একটা ধাতু আছে ভজ, ভজ ধাতু ভজ, তার সঙ্গে ত প্রত্যয় করলাম, নিষ্ঠা সূত্র থাকবে ভজ ত, এই অনুবন্ধ লেপটপ করে ভজ ত থাকবে। এবং পরবর্তী হচ্ছে একটা সূত্র আছে ভগ ত, না এটা কি করে হবে ভক্ত? না ওই চোহ কুহু বলে সূত্র আছে, চোহ কুহু, মানে কি করে হলো, এই যে চবর্গীয় বর্ণটা চোহ মানে চবর্গীয় বর্ণের স্থানে কবর্গীয় বর্ণে আদেশ হবে, স্থানে কবর্গীয় বর্ণের আদেশ হবে। চবর্গীয় বর্ণের স্থানে কবর্গীয় বর্ণে আদেশ হবে। তো এখানে চবর্গীয় বর্ণ এই বর্গীয়টা, তার স্থানে তবর্গীয়, না কবর্গীয়, ঠিক আছে। এই যে বর্গীয়টা চবর্গীয় বর্ণ, তার স্থানে কবর্গীয় বর্ণ মানে গকারটা আদেশ হয়েছে, গকার আদেশ হয়েছে, ঠিক আছে। এমতো অবস্থায় মানে ভক্ত, এমতো অবস্থায় ভক্ত, এখানে তুমি লাগাও খরিচ। দেখো এই যে তকারটা খর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ কি না? তকারটা খর প্রত্যাহারস্থ বর্ণ, হ্যাঁ তাহলে খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে তাহলে পরে আছে, খর প্রত্যাহারস্থ বর্ণ যদি পরে থাকে পরে আছে, তাহলে ঝল প্রত্যাহারস্থ বর্ণের দেখো গকারটা ঝল, গকারটা ঝল, ঝল মানে কি ঝল মানে ওই বর্গের 1 2 3 4 প্লাস স স স র, বর্গের 1 2 3 4 ঝল, বর্গের 1 2 3 4 ঝল, তাহলে 3 মানে ঝল, হ্যাঁ কি না? হ্যাঁ গকারটা ঝল, তাহলে সেই ঝলের স্থানে চর হবে। চর বলতে কি বর্গের 1, ঝল হচ্ছে বর্গের 1 2 3 4 প্লাস স স স র, স স স হ, আর চর হচ্ছে কেবলমাত্র বর্গের 1।
তাহলে গকারের স্থানে আমি চর প্রত্যারস্থ বর্ণ করব, গকারের স্থানে চর প্রত্যারস্থ করব, তাহলে কোনটা হবে গকারের স্থানে? কটা? কটা। ভক্ত, যে যোগ করলে হবে ভক্ত, এইটা হবে। দেখো বোঝা গেল মোটামুটি? হ্যাঁ স্যার।